২রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। নতুন একটা নির্বাচন আমরা দাবি করেছি, সেটার ব্যাপারে যদি সময় হয় আমরা অবশ্যই যাব। সংসদে যাওয়ার প্রশ্নই আসে না বললেন মির্জা ফখরুল। বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে মন্তব্য আওয়ামী লীগের। ফলাফলই প্রত্যাখ্যান করেছি, সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে যদি না আসে, রাজনীতি থেকে যেগুলো সৃষ্টি করেছে আরো আপনাদের সৃষ্টি করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আকুল ইসলাম, কিশোরগঞ্জ 1 আসনে সৈয়দ আশরাফের ছোট বোন জাকিয়া নূর। ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। স্থানীয়দের উদ্বেগ, প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল জোরদারের তাগিদ। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। অলি আর্টিজান হামলা মামলার শেষ আসামি গ্রেপ্তারের পর র্যাবের ব্রিফিং। স্বজন হারানোর বেদনায় ভারী নীলফামারীর জল ঢাকার বাতাস। নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার। হতাহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে কাজে আসছে না কোনো উদ্যোগ। অবৈধ পার্কিং আর ফুটপাত দখল চলছেই, সচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আগামী ২রা ফেব্রুয়ারি গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে এই চিঠি পেয়েছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। টেলিফোনে সুব্রত চৌধুরী জানান, তিনি ব্যক্তিগতভাবে এই আমন্ত্রণে যাবেন না, এমনকি ঐক্যফ্রন্টের অন্য নেতারাও এতে অংশ নেবেন না বলেও মনে করেন তিনি। তবে আবারও নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংলাপ ডাকা হলে ঐক্যফ্রন্ট তাতে অংশ নেবে বলে জানান তিনি। গত সংলাপে আমরা যারা গিয়েছিলাম সবাইকে পাই নেমে চিঠিগুলো আসছে আর কি। এখন যে শুভেচ্ছা এবং পিঠাপুলির নিমন্ত্রণ জানিয়েছে, এটা এই ব্যাপারে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই। মনে হয় এই ব্যাপারে সকলেই একমত হবেন। শুভেচ্ছা এবং চা চক্রে যাওয়ার মতো কোনো সুযোগ এখন নাই। একমাত্র সংলাপের কথা যেটা আমরা বলেছি, যেহেতু একটা দেশে প্রতারণা হয়েছে, নির্বাচন হয় না, ভোট বন্টন হয়েছে, নতুন একটা নির্বাচন আমরা দাবি করেছি খুব অল্প সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে। সেটার ব্যাপারে যদি সময় হয় আমরা অবশ্যই যাব। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাখ্যার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান, কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন, যেটা তার চিন্তা ভাবনা থেকে। তার বক্তব্য শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটি গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা কথার কথা এগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে না আসলে বিএনপি রাজনৈতিকভাবে আরও বেশি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে সুনামগঞ্জের ছাতকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। দুর্নীতিগ্রস্ত হওয়ায় জিয়া পরিবারকে দেশের মানুষ রাজনীতিতে দেখতে চায় না বলেও মন্তব্য করেন
আওয়ামী লীগের এই নেতা। নির্বাচনে যদি না আসে, রাজনীতি থেকে যেটুকু সৃষ্টি করেছেন আরো আপনাদের সৃষ্টি করতে হবে। রাজনীতি আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। কর্তৃক দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাদ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের পরিবারকে আর কোন রাজনৈতিক নেতৃত্ব দেখতে চায় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিশোরগঞ্জ 1 সংসদীয় আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে দলটি। বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী 28 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে 3টি পৌরসভা এবং 30টি ইউনিয়ন পরিষদেরও প্রার্থী চূড়ান্ত করে দলটি। সভা শেষে দলের সাধারণ সম্পাদক জানান, উত্তর সিটির উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে ফরম সংগ্রহ করেছিলেন 10 জন। অপরদিকে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুলের মৃত্যুতে খালি হওয়া কিশোরগঞ্জ 1 আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম কিনেছিলেন 7 জন প্রার্থী। সার্বিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে, তাকে আমরা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে আমরা যাকে মনোনয়ন দিয়েছিলাম তাকেই আমাদের আবার মোহাম্মদ আতিকুল ইসলাম। এবার অন্য প্রসঙ্গ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। রোহিঙ্গাদের কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সুশীল সমাজের দাবি, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার জন্য পায়তারা করছে জাতিসংঘ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে পালিয়ে গত 17 মাস ধরে বাংলাদেশে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, যাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের প্রায় 8000 একর বনের গাছ, পাহাড়, কৃষিজমি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3.5 লাখের অধিক স্থানীয় বাসিন্দা। কিন্তু আশ্রয় নেয় এসব রোহিঙ্গা দিন দিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। তাদের এসব কর্মকাণ্ডের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রোহিঙ্গারা উকিয়া টেকনাফে না নানা জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে নানা জায়গায়। একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে পাহাড় কর্তন। হ্যাঁ, আমাদের যেই ফসলি জমি তাও কি দিনে দিনে কমে যাচ্ছে। আমরা তাদের কারণে অনেকটা নুয়ে পড়ছি। এখন রোহিঙ্গারা আসার পর থেকে আসলে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, চুরি ডাকাতি করছে, যার কারণে আমরা অতি অতিষ্ঠ। গত 1 বছর ধরে নানা অপরাধে জড়িত থাকার কারণে রোহিঙ্গাদের বিরুদ্ধে 500 মামলা হয়েছে বলে জানান জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। জনসংখ্যার যে ঘনত্ব আছে ওইটা যদি হিসাব করেন তাহলে এটা ঠিক আছে, বাট তারা বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি মাদক পাচার, বিভিন্ন প্রকার অন্যান্য চোরাচালানের সাথে টুকটাক ছিনতাই বা আপনার ক্যাম্পগুলোতে ক্যাম্পের মধ্যেই অপহরণ, এই জাতীয় অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এদিকে জাতিসংঘ রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা না করে উল্টো রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার পায়তারা চালাচ্ছে বলে দাবি সুশীল সমাজের। ইয়াং হিলের বক্তব্যে মনে হলো তারা রোহিঙ্গাদের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যাতে থেকে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য একটি তালবাহানা সৃষ্টি করছেন। তারা বাংলাদেশকে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছেন রোহিঙ্গাদের ভরণ পোষণ করার জন্য। অবশ্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করছেন তারা। প্রত্যাবাসন সূচনা করা এবং সেটাকে সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটাই আমরা আমাদের তরফ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু আজও তা হয়নি।
সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। এই সংকট সমাধানে পশ্চিমা বিশ্ব এবং মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। দেশের এই সংকটে সত্যিকারের বন্ধু চেনার আসল সময় বলেও মন্তব্য তাদের। 11 লাখ রোহিঙ্গার দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। মায়ানমারে যে কন্ডিশনিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনো তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন ও রাশিয়া উপযুক্ত সহযোগিতা না করায় পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর দ্বারস্থ হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের ভূমিকা শক্তিশালী হলে এক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন তারা। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাই একটা শক্ত অবস্থান নিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে যে কাজটি হচ্ছে না, যেটি অত্যন্ত জরুরি ছিল, যদি আজকে টার্কি বা সৌদি আরব যদি মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্ব দেয় বা পাকিস্তান, তাহলে আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া এদেরকে দায়ী করে কি করব? সংকটের সময় সত্যিকারের বন্ধু চেনা যায় মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা বিবেচনা করেই কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। আমরা যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারা কিন্তু বন্ধু, কিন্তু এই বিষয়ে তারা আমাদের সহমত পোষণ করছেন না। কাজে তাদেরকে সহমতে আনবার জন্য আমাদের এখানে আরেকটু কৌশলী হতে হবে, আরেকটু উদ্যোগী হতে হবে, আরেকটু জোরালো আমাদের হতে হবে। কাজের কূটনৈতিকভাবেই রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে টুল বা যেটা কূটনীতির যে ব্যবস্থাটা, সেটাকেই আমার সর্বোত্তম কাজে লাগাতে হবে। গত বছর আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি করলেও রোহিঙ্গাদের আস্থা অর্জনে ব্যর্থতা সহ নানা কারণে তাদের ফেরানোর উদ্যোগ ভেস্তে যায়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নওগাঁয় ধর্ষণের অপমানে এক চিকিৎসকের নারী সহকারীর আত্মহত্যা, অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদের দায় স্বীকার। ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের পুনরায় সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি, আর তার সমন্বয়ক হিসেবে কাজ করছিল হলি আর্টিজান হামলার চার্জশিটভুক্ত আসামি রিপন ও খালিদ। চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে শরীফুল ইসলাম খালিদকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এমন দাবি র্যাবের। খালিদ হলি আর্টিজান ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালের 1 জুলাই ঘটে যাওয়া নৃশংসতম জঙ্গি হামলার পরিকল্পনা, হামলাকারী বাছাই ও প্রশিক্ষণ এবং অর্থ সংগ্রহের অন্যতম হোতা শরীফুল ইসলাম খালেদ, এমনটাই দাবি র্যাবের। এই ঘটনার চার্জশিটভুক্ত পলাতক 2 আসামির মধ্যে মামুনুর রশিদ রিপনকে গেল সপ্তাহে গ্রেফতার করেছিল র্যাব। শুক্রবার গ্রেফতার হলো খালিদ। এ নিয়ে চার্জশিটে নাম থাকা 8 আসামির সবাই আইনের আওতায় এলো। র্যাব বলছে এই দুজন জেএমবির বিভিন্ন পর্যায়ের সদস্যদের একত্রিত করার কাজ করছিল। এদেরকে গ্রেপ্তার করার জন্য এদেরকে মুভমেন্ট গোয়েন্দা যে নজরদারি আছে প্রায় 1 বছরের বেশি সময় লেগেছে। রিপন এসেছে 2018 প্রথম দিকে, আর শরীফুল ইসলাম সেই কার্যক্রম আবার শুরু করে 2017 শেষের দিকে। ওই তথ্যগুলি আমাদের কাছে আছে যে তাদের মেন্টর হিসেবে কারা আছে। সবগুলি তো কোড নেমে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই সময় পর্যন্ত বোঝা যায় না, বাট আমাদের কাছে তথ্য আছে যে কিছুটা তারা আবার একত্রিত হচ্ছে। 2016 সালের 23 এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যার মূল হোতাও ছিল সে। এই মামলায় এরই মধ্যে মৃত্যুদণ্ড হয়েছে তার। অধ্যাপক রেজাউল করিম এবং খালিদের বাড়ি রাজশাহীর বাগমারায়, এবং খালিদ ছিল অধ্যাপক করিমের সরাসরি ছাত্র। ব্যক্তিগত কোনো ক্ষোভ বিক্ষেপ এখানে আসলে আসে নাই। সে বলেছে যে আমিরের নির্দেশে সে এই প্ল্যানটা করা হয়েছিল এবং সেই প্ল্যানের বাস্তবায়ন রায়ে যাদের নাম আসছে সম্পূর্ণ তারা একসঙ্গে একত্রিত হয়ে এবং সে নিজেই অন্যান্য সবার সাথে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জেএমবির আমির নিহত সারোয়ার জাহান এবং শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরীর যোগাযোগ স্থাপনে শরীফুল ইসলাম বিশেষ ভূমিকা রেখেছিল বলেও জানায় র্যাব। যে পরিকল্পনা ছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে ইট ভাটায় ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের লাশ নীলফামারীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এমন মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই ঘটনায় নীলফামারী জেলা প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কিশোর ছেলেদের কফিনবন্দি মরদেহগুলো যখন এসে পৌঁছলো তখন কান্নার রোল। সেখানে সবাই সবার আত্মীয় নয়, তবু শোক সকলের, যে শোকের পরিমাপ করা যায় না কিছুতেই। অব্যক্ত শোকও করুণ অভিব্যক্তি ফোটায় কষ্টের। কুমিল্লা থেকে লাশবাহী গাড়িটি শনিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন। আমি ফাটাই নাই বাবা, চুপ করে গেছে, চুপ করি। এখানে সর্দার আছে, সর্দার চুপ করে নিয়ে গেছে টাকা দিয়া। ওরা তো সবাই জীবিকার জীবনে ইয়ার জন্য গেছে। এই ছেলেটা এবার জিএসসি পরীক্ষা দিয়েছে, পরিবার গরিব বিধায় তো গেছে। একজন ভাই মারা গেল, একজন ভাগিনা মারা গেল, একজন শালাতো ভাতিজা মারা গেছে। একসাথে এত লাশ, আমরা এইরকম শোক আসলে মেনে নিতে পারতেছি না। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 20,000 টাকা শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া নিহতদের 1 লাখ ও আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। প্রাথমিকভাবে যে সরকারের যে আর্থিক সাহায্য ছিল 20,000 টাকা করে, সেটা আমরা দিয়েছি। সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে, তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। গতকাল কুমিল্লার 14 গ্রামে ঘোলপাড়া এলাকায় ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাক উল্টে শ্রমিকদের মেসে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা 13 শ্রমিক নিহত হন, আহত হন 2 জন। এ ঘটনায় শনিবার সকালে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে কুমিল্লার 14 গ্রাম থানায় মামলা দায়ের করেন। কবরস্থান কিংবা শ্মশানে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহের সৎকার শেষে ফিরে গেছে সবাই, ফিরে যাবে পরিবারের সদস্যরাও। কিন্তু এতগুলো যুবক, এতগুলো তরুণ এভাবে জীবন দিয়ে যেন প্রমাণ করে গেল এই দেশে শ্রমিকের মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা রোধে নেয়া কোনো উদ্যোগে সফল হচ্ছে না। বন্ধ করা যাচ্ছে না পথচারীদের এলোমেলো চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা, যাত্রী তুলতে প্রতিযোগিতা ও রাস্তা ফাঁকা পেলেই যানবাহনগুলোর বেপরোয়া গতি রাজধানীর সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণ। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। যাত্রী ওঠানামার জন্য জায়গা নির্ধারণ করে দেয়া থাকলেও পুরো পথেই বাস স্ট্যান্ড বানিয়ে রাখে গাড়িগুলো। রাজপথে সব নিয়ম নীতিকে উপেক্ষা করে চলাকেই রীতিতে পরিণত করেছে এসব পরিবহন। অনেক ড্রাইভার আছে রাস্তায় ফাদলামি করে চালায়, ডাইনে বামে লয়া গাড়ি লাগায় দেয়। বাচ্চা নিয়ে যে যাচ্ছি, মানে ভয় তো লাগতেছে যে না পিছন থেকে ধাক্কায় দিবে কিনা, পড়ে যাবো কিনা। কে কার আগে গাড়ি টান দেবো, বিশেষ করে হুন্ডা লাগাবে। ট্রাফিক সপ্তাহ পক্ষ কিন্তু আজকে না, কয়েক মাস আগেও কয়েকবার হয়েছে। সচেতনতা আসলে আমাদের এইভাবে এখনো বেড়ে ওঠেনি। পুলিশ ও সিটি কর্পোরেশনের বিচ্ছিন্ন অভিযান যখন সফল হয়নি, তখন চলন্ত গাড়ির দরজা বন্ধ রাখা, চালক ও সহযোগীর পরিচয়পত্র কমপক্ষে 2 জায়গাতে প্রদর্শন, অনিরাপদ পারাপার বন্ধ সহ অবকাঠামো নির্মাণের 17টি নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু মোটরসাইকেলে চালক ও আরোহীর হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো ক্ষেত্রে তেমন কোনো সাফল্য আসেনি। প্রয়োজনীয় স্থানে পথচারীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে অবকাঠামো নির্মাণের দাবিও বারবার উপেক্ষিত থেকে গেছে। মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত সড়কে কমপক্ষে 1 কিলোমিটারের মধ্যে আর কোনো ফুটওভার ব্রিজ নেই। কয়েকটি জায়গাতে রয়েছে জেব্রা ক্রসিং, উঁচু কোনো বেষ্টনী না থাকায় এই জেব্রা ক্রসিংগুলো দিয়ে লোকজন তেমন পারাপার হচ্ছে না। এই পাশে যে রোডটা, এটা কিন্তু 2টা সিগন্যাল পার হয়ে তারপরে ফুটওভার ব্রিজের সাথে উঠতে হয়, সেই জন্য তার জীবনের নিরাপত্তাটা খুবই সংকীর্ণ। স্কুল স্টুডেন্টদের জন্য যে আমরা আসা যাওয়া করি, এর জন্য একটা ব্রিজ আছে, কিন্তু ওইখান থেকে আমরা যে আসবো ওইখানে কোনো ওভারব্রিজ নেই। ওভারব্রিজে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা গাইডেড পথ থাকতে হবে। মাস ট্রানজিটের অবস্থা অত্যন্ত নাজুক। বাস সার্ভিস দিলে হবে না, এটার মেনটেন্যান্সের ব্যাপার আছে, এগুলোর পার্কিংয়ের ব্যাপার আছে, এগুলোর আপনার টিকেটিং ফ্যাসিলিটি ডেভেলপ করার ব্যাপার আছে, স্টেশনের ব্যাপার আছে, এগুলো কিছুই নাই। সংকেত উন্নতকরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা প্রণোদনার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, এমন দাবি পুলিশের। অবকাঠামো যদি ঠিক হয়, ট্রাফিক
ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে হাত উঠাতে হবে না। শুধু এনফোর্সমেন্টই একক সমাধান না, পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলেন, অবকাঠামো বলেন, এডুকেশন, এগুলো তো সব আছেই। এই 8% রোডের মধ্যেও আমি শৃঙ্খলা আনতে পারি যদি আমার এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধানের জন্য যাত্রী সুবিধা বাড়ানো, একীভূত কোম্পানির বাস চালু, অবৈধ যান ও লাইসেন্সবিহীন চালক যাতে রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ব্রাজিলে বাঁধ ধসে কাদামাটির ঢলে 9 জনের মৃত্যু, নিখোঁজ 3 শতাধিক, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, উদ্ধার অভিযান অব্যাহত। আলাপ আলোচনার মাধ্যমে শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নবম ওয়েজ বোর্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনা হবে। টেলিভিশন সাংবাদিকদের বিষয়টি যে সুপারিশ মালার মধ্যেই সেখানে আছে যে এটাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেই আলোকে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু কিছু ভুইফোর অনলাইন যারা আসলে সত্য সংবাদের চেয়েও প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত, সেগুলো অটোমেটিক্যালি ফেজ আউট হয়ে যাবে। আমরা চাইছি এই বিষয়টি যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য নোয়াবের প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গেও আমরা আলোচনা করব। জটিল কিছু বিষয় আছে, এর সমাধান করতে হলে আমাদেরকে পারস্পরিক সহযোগিতা, কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আগামী বাজেটে কর ও শুল্ক হারের নতুন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া হুঁশিয়ারি করেন, শুল্ক আদায়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। C&F এজেন্টদের এবং যারা ব্যবসা বাণিজ্য করেন এবং আমাদের কর্মকর্তা, তাদের কোনো গাফিলতির কারণে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটিও শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রামে যা আমরা শুনেছি, এটির জন্য তদন্ত কমিটি হয়েছে, আমরা নিজেরা সেটি দেখব এবং এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। আধুনিক করতে হবে আমাদের সমস্ত প্রক্রিয়া, সারা বিশ্বের সাথে কম্পিটিটিভ করতে হবে, আমরা যেন সেই দৌড়ে যেন পিছিয়ে না পড়ি। আজকে 3 লক্ষ কোটি রেভিনিউ অর্জন করি, এটাকে যদি 4 লক্ষ কোটি করা যায়, ট্যাক্স কমিয়ে, রেট কমিয়ে, তাহলে কোনটা ভালো? আগামী বছর আমরা ভ্যালু ট্যাক্স, যেটা লম্বা সময় ধরে প্রলম্বিত হয়ে যাচ্ছে, প্রলম্বিত হচ্ছে, এটা আমরা বাস্তবায়ন করব। নওগাঁয় ধর্ষণের অপমানে আত্মহত্যা করেছেন এক চিকিৎসকের নারী সহকারী। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের পাটালি মোড় এলাকায় পাইলস কিউর সেন্টার নামের একটি ক্লিনিকে রোগী দেখেন ডাক্তার হেলাল উদ্দিন। তার সহকারী হিসেবে এক সন্তানের জননী খাদিজা বেগমকে নিয়োগ দেন তিনি। গত 18 জানুয়ারি নারী সহকারীকে ধর্ষণ করেন ডাক্তার হেলাল উদ্দিন। অপমান সইতে না পেরে ঘটনার দিন রাতে বিষ পানে আত্মহত্যা করেন খাদিজা। মোবাইল কলের রেকর্ডের সূত্র ধরে শনিবার বিকেলে অভিযুক্ত হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। আমার দাবি যে ওই ডাক্তারের শাস্তি হোক, এটাই আমি চাই। আমার ছোট্ট একটা নাতনি এতিম হয়ে গেল, আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে। হেলাল উদ্দিন তার সাথে অবৈধভাবে একটি শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই বিষয়টি তার ফোনে রেকর্ড আছে যে সে যে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, সেই রেকর্ডিংয়ের ভিত্তিতে তার অভিভাবক, তার পিতা আমাদের থানায় একটি মামলা দেয় ডাক্তার হেলাল উদ্দিন আমাদের বিরুদ্ধে, এবং আমরা এটা মামলাটা নিয়েছি, আসামিও গ্রেপ্তার করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি যে সে আসলে এই কাজটি করেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক তুলে ধরে ভবিষ্যতে তা আরও অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ২রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম কিশোরগঞ্জ ১ আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গারা, স্থানীয়দের উদ্বেগ, প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল জোরদারের তাগিদ। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হোলি আর্টিজান হামলা মামলার শেষ আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। স্বজন হারানোর বেদনায় ভারী, নীলফামারীর জল ঢাকার বাতাস, নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার, হতাহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।